আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। আমি তোমাদের ইশরাত জাহান স্যার, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলানগর, ঢাকা থেকে তোমাদের মাঝে লাইভে হাজির হয়েছি। প্রথম পর্বের তোমাদের অতি প্রিয় পদার্থবিজ্ঞান ক্লাসটি পরিচালনা করার জন্য। তো যারা লাইভে আছো তারা অতি দ্রুত আমাকে জানিয়ে দাও তোমাদের লাইভটা ক্লিয়ার কিনা, দেখা যাচ্ছে কিনা। আর যারা নাই, লাইভে এখনও অ্যাড হওনি, আমি চাবো যে অতি দ্রুত তোমরা লাইভে অ্যাড হয়ে যাও। কারণ গত ক্লাসে দেখেছি, আর আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছি, কারণ গত ক্লাসে আমাদের ক্লাসটা 5 মিনিট আগেই আমাকে শেষ করতে হয়েছিল। কারণ নেটওয়ার্কে প্রবলেম থাকার জন্য তোমরা অনেকেই ওয়াচ করতে পারোনি। লাস্টের দিকে ক্লাসটা একটু বাকি ছিল। তো আশা করি আজকে আমি যেটুকু বাকি ছিল ওটুকু আমি তোমাদেরকে ওটা শুরু করে দেখিয়ে দিয়ে তারপরে নেক্সট টপিক্সে আমরা যাব, ঠিক আছে? তো তোমাদের কাজ হবে যে তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমাকে কমেন্টস করো আর মনোযোগ দিয়ে ক্লাস করো, তাহলে প্রবলেম হবে না, ঠিক আছে? তো আমি আর দেখি তোমরা দেখতে পাচ্ছ কি না। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। যেহেতু আর সবার কমেন্টস করার দরকার নাই, কয়েকজন কমেন্টস করলেই হবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, আজকে আর দেরি না করে আজকে নির্ধারিত পাঠে আমরা চলে যাই, ঠিক আছে? দেখো, আমাদের গত ক্লাসে তোমাদের বই বের করো। দেখো, আমি আগেই বলেছি তোমাদের বইটা অবশ্যই সাথে থাকতে হবে। বইটা নিয়ে নাও তোমরা সাথে। দেখো 44 পেজে যাও। হ্যাঁ, 44 পেজে আমি একটা অঙ্ক আছে, গাণিতিক সমস্যা আছে। দেখো কি আছে এখানে, যে দুটি দিক রাশির প্রত্যেকটির মান 10 একক। হ্যাঁ, এরা একই বিন্দুতে পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে। এখন আমাদের কি বের করতে বললো, যে লব্ধির মান আমাদের বের করতে হবে, ঠিক আছে? এখন আমরা শুরু করেছিলাম। দেখো এখানে কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে দিক রাশি পি। হ্যাঁ, ধরলাম এটা দিক রাশি পি এর মান দেওয়া আছে 10 একক, ঠিক আছে? এরপরে তোমার আর কি দেওয়া আছে, কিউ এর মান। হ্যাঁ, কিউ এর মান 10 একক, যেহেতু দুইটারই মান এক, সেহেতু 10 একক 10 একক। এরপরে কি আছে, মধ্যবর্তী কোণ। হ্যাঁ, মধ্যবর্তী কোণ আলফা, এটা কত, 90 ডিগ্রি। তাহলে আমরা লব্ধির সূত্র পড়েছি না, লব্ধির সূত্র। তা লব্ধির সূত্র থেকে আমরা কি পাবো, অতি সহজেই আমরা আর এর মানটা বের করে ফেলবো, ঠিক আছে? দেখো এখানে তাই করেছে, আমি একটু করি, তোমরাও একটু সাথে সাথে করো, একটু প্র্যাকটিস, যেহেতু অঙ্ক তো একটু প্র্যাকটিস করলে মনে থাকবে ভালো, ঠিক আছে? এখন দেখো, তাহলে আমরা ডান পাশে কি লিখে ফেলবো, ডান পাশে আমাদের যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলি, ঠিক আছে? তোমরাও লিখে ফেলো। পি এর মান দিক রাশি, পি এর মান লিখে ফেলো 10 একক। হ্যাঁ, এরপরে পি আর একটা দিক রাশি, কিউ এর মান 10 একক। হ্যাঁ, এরপরে কি, মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণের মান আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন আমাদের লব্ধির মান কত সেটা বের করতে হবে, ঠিক আছে? এখন আমরা কি জানি, আমরা জানি আর ইজ ইকুয়াল টু, সূত্রটা, হ্যাঁ সূত্রটা কি, আর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটা কি, এখন আমরা কি জানি, পি এর মান বসিয়ে দেই 10, তারপরে
তারপরে হচ্ছে কিউ এর মানও 10, এখানে কিউ স্কোয়ার, ঠিক আছে, এটার স্কোয়ার, কিউ এর মানও 10, এটা হলো স্কোয়ার। এরপরে কত 2 ইন্টু 10 ইন্টু কিউ এর মান 10 আর কস 90 ডিগ্রি, এই যে। আচ্ছা, একজনে কোশ্চেন লিখছো ম্যাম, তামান্না লিখেছো ম্যাম আলফার পরিবর্তে থিটা। হ্যাঁ, লিখতে পারবা, থিটা আর আলফা একই কথা। আমরা মেইন কথা হলো কি যে তোমার মধ্যবর্তী কোণটা বুঝাতে পারলেই হলো, ঠিক আছে, লিখতে পারবা। ঠিক আছে, এখন আমরা কি লিখবো তাহলে? এটার মান হয় 100, হ্যাঁ। আর এটা কি 90 ডিগ্রির মান কত? কজ 90 ডিগ্রি 0 না, এটার মান 0, তাই তো? তাহলে আমরা এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ওকে, এখন কি করতে পারি আমরা? এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। তাহলে এই যে 10 ইন্টু 2 একক, ঠিক আছে। তাহলে আমরা এটা কি পেলাম? এটা হচ্ছে লব্ধির মানটা পেলাম, ঠিক আছে। এখন যদি এটা তো আমরা লব্ধির মান পেলাম, এখন আমরা কিন্তু লব্ধির মানও যদি কোশ্চেনে লব্ধির মান চাই, তারপরে হচ্ছে যদি দিকও চাই, তাহলে আমরা পারবো না। তাহলে আমরা কি লব্ধির মান তো এভাবে পাবো, তারপরে যদি আমরা দিকটা চাই, যদি কোশ্চেনে যদি দিক আসে, সেক্ষেত্রে আমরা কি করব? কোন সূত্র অ্যাপ্লাই করবো? যে ট্যান থিটা আমরা জানি না, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন থিটা বা সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা, ঠিক আছে। এই সূত্র আমরা অ্যাপ্লাই করে আমরা কি পাবো? যদি আমাদের যদি দিক চাই, সেক্ষেত্রে আমরা দিকটাও বের করতে পারবো। ওকে, এখন দেখো আরেকটা সমস্যা আছে, গাণিতিক সমস্যা। দেখো 2 নাম্বার, যেটা আমি তোমাদের দেখাচ্ছি, একটু তোমরা দেখো 2 নাম্বার যেটা। হ্যাঁ, এই যে দেখো এখানে কি বলা আছে, একটি কণার উপর ক্রিয়াশীল দুটি বেগের মান 10 মিটার পার সেকেন্ড এবং 6 মিটার পার সেকেন্ড, বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, লব্ধি বেগের এই যে দেখো মান চেয়েছে এবং দিক। আমরা এর আগেরটায় কী করলাম? শুধু মান বের করেছি, তাই না? এখন আমরা দিক ও মান বের করতে পারবো, কারণ আমরা যেহেতু সূত্রটা জানি, ওই সূত্র অ্যাপ্লাই করে আমরা দিক ও মানও বের করতে পারবো, আবার দিকও বের করতে পারবো, তাই না? এখন দেখো এখানে কি আছে, বেগ জানি, বেগ দেওয়া আছে কত? বেগ হচ্ছে 10, আর দুইটা তো যেহেতু দুইটি বেগের মান, সেহেতু আর একটা হচ্ছে কিউ, একটা পি ধরলাম আর একটা কিউ ধরলাম, আর একটা হচ্ছে 6। হ্যাঁ, বসিয়ে মধ্যবর্তী কোণ আলফা বা থিটা যাই ধরো না কেন, এরপরে আমরা লব্ধির মান বের করব আর দিকটা বের করব। তো লব্ধির মান একই সূত্র, তোমরা এটা করে তোমরা নিজেরা করো এটা। হ্যাঁ, তোমরা খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসেছো। সো তোমাদেরকে আমি বলবো তোমরা এটা নিজেরা মান বসাও, পি এর মান বসাও, তারপরে কি পি স্কোয়ার প্লাস, প্রথমে সূত্রটা বসাও, এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কস আলফা, এটা হচ্ছে তোমাদের সূত্রটা বসিয়ে তারপরে হচ্ছে তোমরা কি করবে? আর এর মানটা বের করে ফেলবে। হ্যাঁ, আর এর মানটা বের করার পরে কি করব আমরা? এই যে দেখো ট্যান থিটা, হ্যাঁ, এরপরে হচ্ছে ট্যান থিটার মানটা বসাও। ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এখানে কিউ কত? কিউ 6 আমরা জানি, আর সাইন আলফা 60 ডিগ্রি আলফার মান, এবং এটা হচ্ছে জানি। সেক্ষেত্রে আমরা সাইন 60 ডিগ্রির মানটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, এই যে √3 বাই কত? তোমরা ত্রিকোণমিতি
ত্রিকোণমিতি ভালোভাবে ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেগুলো তোমাদেরকে কি করতে হবে, ভালোভাবে জানতে হবে। না হলে দেখো এখানে কিন্তু এই যে বিভিন্ন মানগুলো আছে না, সেই মানগুলো কিন্তু বসিয়েছে এখানে, দেখছো এই যে √3/2 এই সাইন 60 ডিগ্রির মান বসিয়ে দিলাম, এরপরে cos 60 ডিগ্রির মান হাফ। হ্যাঁ, এরপরে আমরা এটা পেতে পারি এখান থেকে এটা, তারপরে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আমাদের এইটা আসবে। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পেরেছো? আচ্ছা, যে যে বুঝতে পেরেছো এই দুইটা গাণিতিক সমস্যা আমাকে জানাও, ঠিক আছে? যারা যারা বুঝতে পেরেছো আমাকে জানাও, তোমরা জানাতে থাকো, আর আমি এর ফাঁকে দেখি আর কি গাণিতিক সমস্যা আছে তোমাদের সাথে কয়েকটি আলোচনা করি। আর দেখো এরপরে যেটা আছে এটাও পারবে তোমরা। আরেকটা দেখো 5 নাম্বার, দেখো এটা এটা একটু দেখো, এ ভেক্টরের মান কত? এটা 2i প্লাস রাইজ জে মাইনাস 5k, এবং বি এর মান কত দেওয়া আছে? বি এর মান দেওয়া আছে 2j মাইনাস 10k। এটা দেওয়া আছে, এই দুইটা এ ভেক্টর আর বি ভেক্টরের মান দেওয়া আছে। হ্যাঁ, এখন হচ্ছে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব হবে। এখন এটা আমরা ডট গুণন করলে আমরা এটা পেতে পারি, তাই তো? এখন এই যে পরস্পরের লম্ব হলে এ ডট বি ইকুয়াল টু কত হবে? 0। হ্যাঁ, তাই না? আমরা কি সূত্র জানি না? আমরা সূত্র শিখেছি না? সে এ ডট বি এর মান 0 হলে পরস্পর লম্ব হবে। তাহলে দেখো এ এর মান এবং বি এর মান যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা এই যে ডট গুণন করলো এখানে, দেখো টু এম প্লাস 6 প্লাস হচ্ছে 50, এটা হচ্ছে 0। তাহলে 2m সমান সমান কত হয়? এখানে যদি আমরা 56টাকে 50 সাথে 6 যোগ করলে 56 হয়, এটা 56টা এইদিকে আনলাম, মাইনাস হয়ে গেল, এবার m সমান সমান 28 মাইনাস। হ্যাঁ, তাহলে হচ্ছে m এর মান হবে এটা, ঠিক আছে? আর এখানে এম হলো কেন নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ হচ্ছে ডট গুণনে আমরা জানি একই জাতীয় রাশি হলে হচ্ছে তাদের মান অন হয়, যে যে একই জাতীয় রাশি সেক্ষেত্রে অন, কে কে একে, এতে ডট গুণনের মান কিন্তু 1। আমরা ইতিমধ্যেই এটা পূর্ববর্তী ক্লাসে শিখে ফেলেছি, ঠিক আছে না? তাহলে তোমরা অনেকেই লিখেছো, তোমরা বুঝতে পেরেছো, কে কে কমেন্টস করেছো একটু কমেন্টসগুলো দেখি। হ্যাঁ, আচ্ছা, সাফায়েত হাসান তুমি লিখেছো জি ম্যাম। জোবায়ের আহমেদ সৌরভ রোল নাম্বার লিখেছো রাসেল সরকার ম্যাম ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা শোনো, তোমাদের নেটেও তো প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে ঝাপসা দেখাতে পারে। এখন দেখো ঠিক আছে মনে হয়, এই যে অনেকে ওয়াচ করতে পারছে। এখন যেহেতু টোটাল ব্যাপারটাই আমাদের মানে নিজেদের আয়ত্তে না, এটা ইলেকট্রিক্যাল মানে নেটের মাধ্যমে হচ্ছে, ঠিক আছে? সুতরাং তোমরাও নেটের মাধ্যমেই দেখতে পাচ্ছ, ডেটা ইউজ করে দেখতেছো কেউ কেউ, তো সেক্ষেত্রে যদি একটু স্ট্রং না থাকে এটা কানেকশনটা, সেক্ষেত্রে একটু এরকম মাঝে মাঝে সমস্যা যদি হয়, তোমরা ধৈর্য সহকারে দেখবে আশা করছি বা শুনবে, তাহলে আর দু একজনে কমেন্টস করলে হবে, ঠিক আছে? সবাইকে সমানে মানে কমেন্টস করতে হবে না, তো তাহলে আমি বুঝতে পারবো। ওকে, এখন যেহেতু তোমাদের সামনে বই আছে আর আমি বইটাই বের করে, আমি কিন্তু তোমাদের যেহেতু অনেক সময় নেটে প্রবলেম করে তোমরা দেখতে পাও না, এই জন্য কিন্তু আমি তোমাদেরকে বইটা দিয়েই আমি বেশি সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, কারণ হচ্ছে তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে, যদি ঝাপসাও দেখা যায় বা কিছু, তাহলে তোমাদের কাছে যেহেতু বই থাকবে সেক্ষেত্রে প্রবলেম হবে না, এই জন্যই আমি এভাবে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের এত বিচলিত হওয়ার কারণ নাই, যেহেতু তোমাদের সামনে বই আছে।
এখন দেখো আমরা গাণিতিক সমস্যা দেখেছি, এখন তোমাদের কাজ হবে কি, তোমাদের কাজ হবে তো তোমাদের এই চ্যাপ্টার থেকে যতগুলো কোশ্চেন আছে সব তো পড়ার দরকার হবে না, যে আমি কিন্তু সবই মোটামুটি তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু তোমরা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখে হচ্ছে তোমাদের বিগত বছরের যে কোশ্চেনগুলো বেশি এসেছে সেগুলো দেখবে, ঠিক আছে? তাহলে এরপর এগুলো দেখার পরে যেগুলো বাকি থাকবে বাকিগুলো দেখবে, হ্যাঁ? তো পরীক্ষা যখন আসবে, যেহেতু তোমাদের সাথে কিছু কথা বলে রাখি, যে তোমরা হয়তো জানো ইতিমধ্যে আমরা বলেছি, আবারও বলছি আমি, যে তোমরা যারা প্রথম পর্বে আছো, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, হ্যাঁ, এই 3 পর্বের খাতা কিন্তু কোশ্চেন বোর্ড থেকে করবে, কিন্তু খাতা কিন্তু মানে মূল্যায়ন যেটা তোমাদের যে খাতার মূল্যায়ন, সেটা খাতা কিন্তু বোর্ডে যাবে না, খাতা এখানে আমরাই দেখব, হ্যাঁ, আমরা যারা আছি টিচার তারাই দেখব। সুতরাং তোমরা ভালোভাবে, তোমাদের আমরা বারবার বলতেছি যে তোমরা ভালোভাবে ক্লাসগুলো করো, অনেকে লাইভ ছেড়ে চলে যাও, এটা যেন না হয়, হ্যাঁ? তো এরপরে দেখো, তো এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম থাকলে তোমরা বলতে পারো, কারণ আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাব, হ্যাঁ? আমি একটু স্লো গিয়েছিলাম, এই ভেক্টর চ্যাপ্টারটা অনেক সময় হয়ে গেছে, এই পরবর্তীতে আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি। দেখো নেক্সট চ্যাপ্টারটি কি, সেটি হচ্ছে ঘূর্ণন গতিবিদ্যা, হ্যাঁ? দেখো ঘূর্ণন গতিবিদ্যা, অধ্যায় কত, এটি হচ্ছে অধ্যায় 4, হ্যাঁ, তোমাদের বইয়ের অধ্যায় 4-এর এটি হচ্ছে ঘূর্ণন গতিবিদ্যা, হ্যাঁ? দেখো ঘূর্ণন গতিবিদ্যা, এখন দেখো ঘূর্ণন গতিবিদ্যার, আমরা এর আগে ঘূর্ণন গতিবিদ্যার কত প্রকার তা পড়েছি, তাই না? এখন দেখো কোনো বস্তুকণা, ঘূর্ণন গতিবিদ্যা কি, কোনো বস্তুকণা যদি কোনো অক্ষ বা বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তবে বস্তুকণার ওই গতিকে আমরা কি বলবো, ঘূর্ণন গতি, ঠিক আছে? আমি আবার বলছি, দেখো কোনো বস্তুকণা যদি কোনো অক্ষ বা বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তবে বস্তুকণার ওই গতিকে ঘূর্ণন গতি বলে। এখন দেখো তোমাদের একটু বোঝার জন্য এখানে যদি আমি বলতে চাই যে একটি ছোট যদি পাথরকে একটি সুতা দ্বারা বেঁধে সুতার অপর প্রান্ত হাতে ধরে পাথরটিকে যদি ঘুরানো হয়, সেক্ষেত্রে কি হবে, দেখা যাবে কি পাথরটি একটি বৃত্তাকার পথে ঘুরছে। ছোটবেলা করেছো না এরকম? যথার্থ বলতে কি, পাথরের প্রতিটি কণা একটি আলাদা বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক আছে? চলন্ত এমন কি কি এক্সাম্পল থাকতে পারে, যেমন ধরো চলন্ত গাড়ির চাকার গতি, হ্যাঁ, তারপরে কি যে আমাদের ফ্যান আছে না, বৈদ্যুতিক যে ফ্যান, তোমাদের সবার বাসায় থাকলে দেখে থাকবে যে হচ্ছে ফ্যান, বৈদ্যুতিক যে পাখার গতি যে ঘুরছে, এটাও কিন্তু ওই একই রকম, ঠিক আছে? ওই একই অবস্থা, যে ঘূর্ণন গতি, এটা ঘুরছে। তাহলে বস্তুর এই জাতীয় যে বস্তুগুলো আছে, এই বস্তুর এই রকম ঘূর্ণনকে আমরা বলতে পারি যে ঘূর্ণন গতি, ওকে? এখন দেখো তাহলে ঘূর্ণন গতি কত প্রকার? ঘূর্ণন গতি হচ্ছে 2 প্রকার। কি কি? একটি হচ্ছে সমঘূর্ণন গতি
অথবা ইউনিফর্ম সার্কুলার মোশন। হ্যাঁ, ইউনিফর্ম সার্কুলার মোশন ও আরেকটি হচ্ছে অসম গতি, অসম ঘূর্ণন গতি, নন ইউনিফর্ম সার্কুলার মোশন। ঠিক আছে, একটি হচ্ছে সমঘূর্ণন গতি এবং আরেকটি হচ্ছে অসম গতি, অসম ঘূর্ণন গতি মানে নন ইউনিফর্ম সার্কুলার মোশন। তাহলে আমরা বলতে পারি যে সময়ের সাথে যদি বস্তুর ঘূর্ণন গতির কোনো পরিবর্তন না হয় সেক্ষেত্রে বস্তুর ওই ঘূর্ণনকে সমঘূর্ণন গতি বলবো। হ্যাঁ, আর যদি পরিবর্তন হয় তাহলে ওই জাতীয় বস্তুর যে ঘূর্ণনটা হবে সেটাকে আমরা বলবো কি, অসম ঘূর্ণন গতি অথবা নন ইউনিফর্ম সার্কুলার মোশন। ওকে, এখন যে কোনো বস্তুর একটি অক্ষের চারিদিকে যদি ঘুরে তখন ওই অক্ষের ঘূর্ণন অক্ষকে কি বলবো আমরা, এক্সিস অফ রোটেশন। যে মানে যে অক্ষকে কেন্দ্র করে ঘুরবে সেটাকে বলবো এক্সিস অফ রোটেশন। এখন আমরা কৌণিক বেগ, হ্যাঁ, অ্যাঙ্গুলার ভেলোসিটি কি সেটা নিয়ে বলবো। যে যদি কোনো বস্তুকণা একটি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে তাহলে কণাটি একক সময়ে যে নির্দিষ্ট কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কৌণিক বেগ বলতে পারি। হ্যাঁ, সেটাকে আমরা কৌণিক বেগ বলতে পারি। দেখো আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, এখন এটার কেন্দ্র যদি ও হয় ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আর, এটা কোন, তাহলে কৌণিক বেগ কোনটা, দেখো এখানে একটি বিন্দু বস্তু আছে। ঠিক আছে, এখন বস্তুটি তোমরা ভালোভাবে লক্ষ্য করো, দেখো এখন এই বস্তুটি করলো কি, এই বৃত্তকে কেন্দ্র করে ঘুরতেছে। হ্যাঁ, বস্তুটি ঘুরতেছে আর কেন্দ্র কত, ও ও এই ও কেন্দ্রকে কেন্দ্র করে বস্তুটি ঘুরতেছে। এখন এখান থেকে তোমার ব্যাসার্ধ হচ্ছে বস্তুটির আর এবং সে থিটা কোণে হ্যাঁ ঘুরতেছে। দেখো এখানে একবার এখান থেকে এখানে আসলো। হ্যাঁ, বস্তুটি এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে আসলো তখন যে কোণ উৎপন্ন করলো সেটাই কি তার কৌণিক বেগ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কৌণিক বেগ। আবার এ কিন্তু থেমে থাকবে না। ঠিক আছে, এই এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলো, আবার এ বি বিন্দু থেকে এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখান থেকে সে কি করবে, ঘুরবে শুধু। হ্যাঁ, তো প্রতিটা ঘূর্ণনের ক্ষেত্রে এক একটা কী করছে, সে তার অক্ষের সাথে মানে কেন্দ্রের সাথে এক একটা কী করছে, এক একটি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, এই কোণ যে দূরত্বটা অতিক্রম করলো সে এবং সে করার সময় কেন্দ্র কণাটি একক সময়, হ্যাঁ একক সময় যে কোণ উৎপন্ন করলো বা যে কৌণিক দূরত্ব অতিক্রম করলো তাকেই আমরা কি বলবো, কৌণিক বেগ। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি কাকে বলে, যদি কোনো বস্তুকণা একটি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে তাহলে কণাটি একক সময়ে যে নির্দিষ্ট কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকেই আমরা বলবো কৌণিক বেগ। ঠিক আছে, এখন আমরা কৌণিক বেগকে কি দ্বারা প্রকাশ করব, কৌণিক বেগকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করব। এটা কি ওমেগা, হ্যাঁ এটা হচ্ছে ওমেগা। তাহলে কৌণিক বেগকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করতে পারি। এখন দেখো তোমাদের বইতে একটু ব্যাখ্যা আছে, যদি তোমরা একটু দেখো 72 পেজে আছে।
এখানে আমি যেটা ড্রয়িং করলাম এটাই জাস্ট এভাবে তারা আজ যে একটি বস্তুকণা আর ব্যাসার্ধ যেটা সেটা হচ্ছে এই যে বৃত্তাকার পথে ঘুরছে, এটা কি করছে অতি অল্প সময় মানে টি সময় ব্যবধানে সে এ অবস্থান থেকে এই যে বি অবস্থানে যদি পৌঁছায় তাহলে কৌণিক সরণ কি, কৌণিক সরণ হবে এ ও বি। হ্যাঁ, এ ও বি ইজুকাল টু কত, এই যে থিটা, তাই না, থিটা। তাহলে কৌণিক বেগের সংজ্ঞা অনুসারে আমরা কি পেতে পারি, কৌণিক বেগ ইজুকাল টু কি কৌণিক দূরত্ব ডিভাইডেড বাই সময়। ঠিক আছে, এটা আমরা পেতে পারি। অথবা কৌণিক বেগ ওমেগা ইজুকাল টু কৌণিক থিটা বাই টি, এভাবে আমরা লিখতে পারি। এভাবে করে করে আমরা একটা সমীকরণে পৌঁছাতে পারি। কিন্তু দেখো, যদি কণাটি এই কণাটি যদি কি করে, যদি কণাটি হচ্ছে তোমার টি সেকেন্ডে বৃত্তের চারিদিকে, এই যে টি সেকেন্ডে যদি সময়টা টি ধরি বৃত্তের চারিদিকে একবার ঘুরে আসে, সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমরা পাবো টুয়াইস পাই বাই টি। হ্যাঁ, আর প্রতি সেকেন্ডে বস্তুকণা যতবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে তাকে আমরা কম্পাঙ্ক বলতে পারি, এবং কম্পাঙ্ক এন। হ্যাঁ, কম্পাঙ্ককে আমরা কি বলবো, এন দ্বারা। তাহলে এন ইজুকাল টু কত, এন হলে এন ইজুকাল টু 1/t। এখন ওমেগা ইজুকাল টু টুয়াইস পাই এন। আবার বস্তুকণাটি যদি টি সেকেন্ডে এন সংখ্যক ঘূর্ণন সম্পন্ন করে, সেক্ষেত্রে আমরা পাবো এন সমান সমান n/t। যেহেতু এন সংখ্যক ঘূর্ণন সম্পন্ন করেছে, সেক্ষেত্রে ওমেগা সমান সমান কী হবে, টুয়াইস পাই n/t। এটা হচ্ছে সমীকরণ, মানে এই সমীকরণ এভাবে আমরা পেতে পারি, এভাবে। এখন কৌণিক বেগের একক কি, আমরা জানি কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ, কৌণিক বেগের একক কি, রেডিয়ান পার সেকেন্ড। আরও আছে, কি কি আছে, ডিগ্রি পার সেকেন্ড। আর এইগুলো যতগুলো একক আছে এর মধ্যে হচ্ছে আরেকটা আছে গ্রেড পার সেকেন্ড, আরেকটা কি গ্রেড পার সেকেন্ড। এই তিনটি এককের ভিতরে সবচেয়ে ব্যবহৃত হচ্ছে তোমার রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এই যে রেডিয়ান পার সেকেন্ড। এখন দেখো, রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে একটা রিলেশন আছে। হ্যাঁ, রিলেশন বিটুইন লিনিয়ার ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। আমরা কি জানি, দেখো আমরা জানি যে নির্দিষ্ট দিকে কোনো একটি বস্তুর স্থান পরিবর্তনের হারকে রৈখিক বেগ বলে, তাই তো। আর কি জানি, আর জানি যে বৃত্তাকার পথে কোনো একটি বস্তুর কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলা হয়। হ্যাঁ, এখন রৈখিক বেগকে যদি ইউ এবং অথবা ভি এবং কৌণিক বেগকে যদি কি দ্বারা, ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। এখন একটি বস্তু যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট, আমি যেটা দেখিয়েছিলাম, বৃত্তাকার পরিধি বরাবর ওমেগা সমকৌণিক বেগে ঘুরে এবং 30 সেকেন্ডে যদি বস্তুকণাটি বৃত্তের সম্পূর্ণ পরিধি একবার ঘুরে আসে, সেক্ষেত্রে আমরা
কি পাবো? সেক্ষেত্রে আমরা পাবো ওমেগা ইজ ইকুয়াল টু, ওই যেটা আমি একটু আগে দেখিলাম, কৌণিক দূরত্ব ডিভাইডেড বাই কত? সময়, হ্যাঁ, বা টোয়াইস পাই বাই টি, এভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, আব্বাস আলী কমেন্টস করেছো, ম্যাম ঘোলা দেখা যায়, সাবিকুম নাহার মিম, ঘোলা দেখা যেতে পারে, তোমার নেটে প্রবলেম থাকতে পারে, কিংবা হচ্ছে আমার নেটেও প্রবলেম থাকতে পারে। সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলেছি যে তোমরা বইটা বের করো, হ্যাঁ, তোমরা হচ্ছে তোমাদের সাথে নিশ্চয়ই বই আছে, আর যাদের কাছে বই নাই তারাই বেশি বিচলিত হও আমি মনে করি। তো তোমাদের সামনে বইটা রাখো, হ্যাঁ, তোমাদের সামনে অবশ্যই বইটা রাখো, তাহলে হচ্ছে তোমরা বইতে সব আছে, আমি বইয়ের বাইরে কিছু পড়াচ্ছি না, ঠিক আছে? আমি বই থেকেই তোমাদের যতটুকু বোঝানো যায় সেভাবে আমি আলোচনা করতেছি, সুতরাং তোমরা বইটা সামনে রাখবে, ঠিক আছে? তাহলে কোনো প্রবলেম হবে না। এখন দেখো আমরা রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে, এই দেখো তোমাদের বইতে আছে, বই বের করো, 74 পেজ বের করো। দেখো রৈখিক বেগ এবং কৌণিক বেগের একটা পার্থক্য আছে, হ্যাঁ, দেখো রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে পার্থক্য, হ্যাঁ, দেখো এখন নির্দিষ্ট দিকে রৈখিক বেগকে যদি আমি বলতে চাই, এভাবে বলতে পারি যে নির্দিষ্ট দিকে কোনো একটি বস্তুর স্থান পরিবর্তনের হারকে কি বলবো? রৈখিক বেগ, হ্যাঁ, তাকে আমরা কি বলবো? রৈখিক বেগ। আর এই বেগকে ইউ অথবা ভি দ্বারা কি করা যায়? ভি অথবা ইউ দ্বারাও সূচিত করা যায়। আর কৌণিক বেগকে কি বললো? যে বৃত্তাকার পথে কোনো একটি বস্তুর কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে। এই বেগকে ওমেগা দ্বারা সূচিত করা হয়। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো ভাবছো যে হচ্ছে ফিজিক্সে আমাদের এত কঠিন কঠিন কৌণিক বেগ, রৈখিক বেগ এগুলো পড়ে কি হবে? হ্যাঁ, কৃষি ডিপ্লোমা পড়বো, তাতে এগুলো ফিজিক্স পড়ে কি হবে? তোমরা হয়তো ভাবতেছো, অনেকে যারা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, ভোকেশন কিংবা মাদ্রাসা বা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, তারা হয়তো ভাবছো আমরা এগুলো, তাদের হয়তো বুঝতে একটু কষ্ট হতে পারে। কিন্তু দেখো, আমাদের চলার ক্ষেত্রে আমরা যাই করি না কেন সবই কিন্তু ফিজিক্সের অন্তর্ভুক্ত। দেখো এগুলো কিন্তু আমরা আগে জানতাম না, তাই তো? এখন কিন্তু তোমরা জানতেছো, শিখতেছো যে হচ্ছে আমরা যে বসতেছি, খাচ্ছি বা পাখা ঘুরতেছে, হ্যাঁ, এগুলো সবই কি ফিজিক্সের অন্তর্ভুক্ত। এটা সব কিছুই ফিজিক্স পড়লে আমরা এটা জানতে পারবো যে এটা কেন। আগে সব কিছুই জানতাম যে কৌণিক বেগ কি, ধরো তোমরা দেখতেছো যে ফ্যান ঘুরতেছে, কিন্তু এটা যে আবার কৌণিক বেগ কিংবা রৈখিক বেগ বা ঘূর্ণন গতিবিদ্যার অংশ, এটা কিন্তু তোমরা জানতে না। কিন্তু এখন কিন্তু তোমরা শিখতে পারতেছো যে এটাও একটা ফিজিক্সের একটা পার্ট, হ্যাঁ। সো আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন আরও বিস্তারিত পড়বো, সামনে যখন আরও এগোবো, তখন কিন্তু আরও আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তখন কিন্তু আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের প্রতিদিন যাই করি না কেন, যে সমস্ত ঘটনা মহাবিশ্বে, এমনকি আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়ব মহাবিশ্বের বিভিন্ন ঘটনাবলী, মহাকর্ষ সূত্র, হ্যাঁ, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, যাই হোক আমরা পড়ব, তো সবই কিন্তু আমাদের ফিজিক্সের অন্তর্ভুক্ত। সো তোমরা কিন্তু ভেরি ইন্টারেস্টিং, আমার তো মনে হয় এটা খুব ইন্টারেস্টিং, কিন্তু তোমরা যদি ফিল করো ওইভাবে তাহলে তোমরা এটাতে মজা পাবে। আর যদি তোমরা ভাবো যে না এটা আমরা পড়বো না, সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু কোনোই ইন্টারেস্ট পাবে না। সো এখন দেখো, এটা কিন্তু আমাদের জানার দরকার আছে। এগ্রিকালচারের সাবজেক্টগুলো যেভাবে জানবো, সাথে সাথে আমাদের ফিজিক্সও জানার দরকার আছে। দৈনন্দিন জীবনের ঘটনাবলী সবই কিন্তু ফিজিক্সের
কি অন্তর্ভুক্ত, তাই না? সেক্ষেত্রে আমাদের এটাও জানার দরকার। এখন তাহলে আরেকটি বলতে পারি কি, আরেকটি পার্থক্য করতে পারি, একক সময়ের অতিক্রান্ত দূরত্ব দ্বারা কি করা যায়, রৈখিক বেগ পরিমাপ করা হয়। যেমন ভি সমান সমান কত, ভি সমান সমান এস বাই টি। হ্যাঁ, এখানে এসটা কি, এস হচ্ছে দূরত্ব আর টি কত, সময়। আর দেখো কৌণিক বেগটা কি, একক সময়ের অতিক্রান্ত কৌণিক দূরত্ব দ্বারা কৌণিক বেগ পরিমাপ করা হয়। হ্যাঁ, এটাকে কি বলবো আমরা, ওমেগা, তাই তো? যেহেতু কৌণিক বেগের সমীকরণ ওমেগা, সেহেতু ওমেগা সমান সমান থিটা বাই টি। আর মাত্রা, রৈখিক বেগের মাত্রা এল টি টু পাওয়ার 1, আর কৌণিক বেগের মাত্রা হচ্ছে শুধু টি টু পাওয়ার 1। আর রৈখিক বেগের একক কি, মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আর কৌণিক বেগের একক হলো রেডিয়ান পার সেকেন্ড। দেখো রৈখিক বেগটা কি করে, এই বেগ সরল রৈখিক গতির ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, আর কৌণিক বেগ কি, কৌণিক বেগের একক হচ্ছে, এটা হচ্ছে শুধু ঘূর্ণন গতির ক্ষেত্রে। যে তোমার আমরা কৌণিক বেগটা কখন কাউন্ট করব, কৌণিক বেগটা কাউন্ট করব যখন কোনো একটি বস্তু ঘুরতে থাকবে। হ্যাঁ, কোনো একটি বস্তু যখন ঘুরতে থাকবে তখন এটাকে আমরা, এই বেগকে ঘূর্ণন গতির ক্ষেত্রে হচ্ছে কৌণিক বেগটা পরিমাপ করব। আর কৌণিক বেগকে বৃত্তের ব্যাসার্ধ দ্বারা যদি গুণ করি সেক্ষেত্রে কি পাবো, রৈখিক বেগ। হ্যাঁ, আর রৈখিক বেগকে কীভাবে পাবো, বৃত্তের ব্যাসার্ধ দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে আমরা কৌণিক বেগ পাবো। কীভাবে, ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর। ওকে, এরপরে আরেকটি বলতে পারি আমি, সেটা হচ্ছে আবর্তনরত কোনো একটি বস্তুর বিভিন্ন কণার রৈখিক বেগ বিভিন্ন হবে, এক হবে না। হ্যাঁ, আর যদি কোনো একটি বস্তু ঘূর্ণনশীল থাকে এবং আবর্তনরত কোনো বস্তুর বিভিন্ন কণার কৌণিক বেগ কী করবে, সর্বদা একই থাকবে। হ্যাঁ, সর্বদা একই থাকবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা কয়েকটি সংজ্ঞা, দেখো কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ কাকে বলে এটা দেখব। কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার এক্সিলারেশনটা কি, সময়ের সাথে অসম কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। আর অর্থাৎ কৌণিক বেগ বৃদ্ধির হারকে কৌণিক ত্বরণ বলা হয়। অনুরূপভাবে কৌণিক বেগ হ্রাসের হারকে কৌণিক মন্দন বলা হয়। হ্যাঁ, এখন কৌণিক ত্বরণকে আলফা অক্ষ দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো কোনো একটি ঘূর্ণায়মান বস্তুর কৌণিক বেগ যদি টি সেকেন্ড পরে ওমেগা ওয়াই থেকে ওমেগা এফ এ পরিবর্তিত হয় সেক্ষেত্রে কৌণিক ত্বরণ হবে কি, কৌণিক ত্বরণ হবে, দেখো ইকুয়েশনটা একটু লিখি আমি। কৌণিক ত্বরণটা হবে is equal to ওমেগা এফ বাই টি। এটা হচ্ছে কৌণিক ত্বরণ। হ্যাঁ, আমি আবার বলছি, দেখো সময়ের সাথে অসম কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে কৌণিক বেগ বৃদ্ধির হারকে কৌণিক ত্বরণ বলা হয়। হ্যাঁ, আর যদি স্বাভাবিকভাবেই যদি হ্রাস হয় তাহলে হবে মন্দন। আমরা মন্দনের সংজ্ঞা পড়েছি যে হ্রাস হলে সেটা কি হয়ে যায়, মন্দন হয়ে যায়। সেক্ষেত্রে কৌণিক বেগের হ্রাসের হারকে আমরা কৌণিক মন্দন বলি। আর এটা তো কৌণিক ত্বরণের একক কি, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার বা ডিগ্রি পার সেকেন্ড স্কোয়ার অথবা গ্রেড পার, যেটাই করি না কেন। হ্যাঁ, আমি এর আগেও দেখিয়েছি। এখন দেখো কৌণিক ভরবেগ কাকে বলে। হ্যাঁ, কৌণিক ভরবেগ কাকে বলে এটা আমাদের জানবো এখন। ঘূর্ণন বা কৌণিক গতির জন্য একটি বস্তু বা কণা যে ভরবেগ প্রাপ্ত হয় তাকে কৌণিক ভরবেগ বলে। হ্যাঁ,
দেখো এই চিত্রটা দ্বারা কি বোঝা যাচ্ছে যে একটি বস্তুকণা যদি ভি সমদূরত্বে বৃত্তপথে ঘুরে, হ্যাঁ, একটি বস্তুকণা ধরো ভি সমদূরত্বে এই বৃত্তপথে ঘুরছে, তাহলে ও বিন্দু দিয়ে, এই যে ও বিন্দু দিয়ে অতিক্রান্ত, এই যে এখান থেকে অতিক্রান্ত উলম্ব অক্ষকে যে ও অক্ষ নাম দিলাম, হ্যাঁ, এবং ও অক্ষটাই কি, ও হচ্ছে উক্ত যে অক্ষর, এর হচ্ছে মূল বিন্দু, হ্যাঁ। তাহলে কণাটি কোনো এক সময় যদি এই অবস্থানে থাকে, তাহলে কণাটির ভর যদি আমি কি ধরি, এম ধরলাম, হ্যাঁ, এবং বৃত্তের ব্যাসার্ধ আর, এবং বৃত্তের কণাটির ভরবেগ তাহলে কি হবে, পি সমান সমান কি হবে, এম ভি, হ্যাঁ, এই যে এম ভি। আর কণাটির কৌণিক বেগ কত, কৌণিক বেগ ডব্লু। তাহলে ও বিন্দু বা অক্ষ সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ কি হবে, কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু এম ভি আর। ঠিক আছে, এটা কিভাবে পেলাম আমরা, এই যে সংজ্ঞা কি আসছে দেখো, সংজ্ঞাটা আমি আবার বলি তোমাদেরকে। ঘূর্ণন বা কৌণিক গতির জন্য একটি বস্তু বা কণা যে ভরবেগ প্রাপ্ত হয় তাকে কৌণিক ভরবেগ বলে। কোনো একটি বস্তু কণা একটি অক্ষের চারদিকে ঘুরতে থাকলে তার রৈখিক ভরবেগ ও অক্ষ হতে রৈখিক ভরবেগের ক্রিয়ারেখার লম্ব দূরত্বের গুণফল দ্বারা আমরা কি পাবো, কৌণিক ভরবেগ পাবো। তাহলে কৌণিক ভরবেগ আমরা এটা পেলাম। ঠিক আছে, কৌণিক ভরবেগ এটা পেলাম। তাহলে এখন আসি আমরা বলের মোমেন্ট বা ভ্রামক বা কি টর্ক, হ্যাঁ, মোমেন্ট অফ ফোর্স অর টর্ক। এটা আবার কি, এটা হচ্ছে যে কোনো বল একটি বস্তুর উপর প্রযুক্ত হয়ে যে পরিমাণ ঘূর্ণন সৃষ্টির ক্ষমতা রাখে তাকেই বলের মোমেন্ট বা ভ্রামক বা টর্ক বলে। ঠিক আছে, তাহলে কোনো বল একটি বস্তুর উপর প্রযুক্ত হয়ে যে পরিমাণ ঘূর্ণন সৃষ্টির ক্ষমতা রাখে। দেখো বল প্রয়োগের ফলে কিন্তু কি হয়, গাড়ি চলে না, গাড়ি, ট্রাক্টর যাই বলো না কেন, এটার উপর কি হয়, একটা বল প্রয়োগ করা হয়, হ্যাঁ, বল প্রয়োগ করার ফলেই কিন্তু সে ঘুরে, না হলে কি ঘুরবে সে। তাহলে ওই যে বলটা একটি বস্তুর উপর প্রযুক্ত হয়ে যে পরিমাণ ঘূর্ণন সৃষ্টি ক্ষমতা সে রাখে তাকেই বলের মোমেন্ট বা ভ্রামক বা টর্ক বলা হয়। ঠিক আছে, এরপরে কি জড়তার ভ্রামক, হ্যাঁ, জড়তার ভ্রামক কি, একটি বস্তুকণার ভর ও ঘূর্ণন অক্ষ হতে এর দূরত্বের বর্গের গুণফলকে উক্ত কণার জড়তার ভ্রামক বলে। কোনো দৃঢ় বস্তু কতগুলো বস্তুকণার সমষ্টি, বস্তু মধ্যস্থিত ওই সবগুলো কণার জড়তার ভ্রামকের সমষ্টিকে আমরা কি বলতে পারি, উক্ত বস্তুর জড়তার ভ্রামক। এগুলো হচ্ছে তোমরা শুধু সংজ্ঞাগুলো মুখস্থ করবে। ঠিক আছে, এভাবে তোমরা সংজ্ঞাগুলো শিখে রাখবে, কারণ কি এগুলো আমাদের কিন্তু সবই দৈনন্দিন কি জীবনের একটা পার্ট। ঠিক আছে, তাহলে আমরা জানলাম কি, আমরা জানলাম হচ্ছে কৌণিক ভরবেগ কাকে বলে, বলের মোমেন্ট বা ভ্রামক বা টর্ক। এরপরে কি জানলাম, জড়তার ভ্রামক কি, একটি বস্তুকণার ভর ও ঘূর্ণন অক্ষ হতে এর দূরত্বের বর্গের গুণফলকে উক্ত কণার জড়তার ভ্রামক বলে। হ্যাঁ, কোনো দৃঢ় বস্তু কতগুলো বস্তুকণার সমষ্টি, বস্তু মধ্যস্থিত ওই সবগুলো কণার জড়তার ভ্রামকের সমষ্টিকে কি বলবো, উক্ত কণার জড়তার ভ্রামক বলা হয়। দেখো তোমাদের ইসে একটা পিকচার আছে বইতে, তোমরা দেখো এই যে এই পিকচারটা, এখানে কি হচ্ছে দেখো, এখানে একটি বস্তু, হ্যাঁ, এই বস্তুর কণা ও বিন্দু, হ্যাঁ,
ধরো এখানে ও বিন্দু দিয়ে অতিক্রান্ত যে উলম্ব লম্বটা আঁকা হলো, সেই বরাবর এই বস্তুকণাটা কী করছে, হ্যাঁ এটা হচ্ছে বৃত্তাকার পথে সে কী করছে, ঘুরছে, তাই তো? বৃত্তাকার পথে ঘোরার ফলে কি হচ্ছে, এম হচ্ছে কি, এম হচ্ছে এই যে এম হচ্ছে কণাটির ভর, আর হচ্ছে ঘূর্ণন অক্ষতের দূরত্ব, আর এন সংখ্যক কণা বিশিষ্ট কোনো দৃঢ় বস্তু একটি অক্ষের সাপেক্ষে কী করছে, ঘুরছে। আর তাহলে ভরগুলো কি হবে, M1 M2 M3 এরকম ডট ডট যতগুলো ঘূর্ণন হবে সেই সংখ্যক ভর, সেই সংখ্যক। তাহলে ঘূর্ণন অক্ষ এক্স অক্ষ হতে যদি এদের দূরত্ব কি হয়, এই যা দূরত্ব যদি R1 R2 R3 এভাবে যতগুলো আছে সেভাবে করতে করতে Rn পর্যন্ত করি, তাহলে কি হবে, প্রথম কণার জড়তার ভ্রামকের সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি, জড়তার সংজ্ঞা অনুযায়ী জানি যে এটা M1 R1 স্কোয়ার, তাই না? এটা হচ্ছে জড়তার ভ্রামকের সংজ্ঞা অনুযায়ী আমি কি করতে পারি, এটা লিখতে পারি। আবার দ্বিতীয় কণার জড়তার ভ্রামক M2 R2 স্কোয়ার, ঠিক আছে, এই যে দ্বিতীয়টার জন্য। আর তৃতীয়টার জন্য কি এই যে তৃতীয়টার জন্য কি লিখতে পারি, এখন এরকম করতে করতে সবগুলো সমগ্র বস্তুটির জড়তার ভ্রামক কী হবে, আই, হ্যাঁ ধরলাম আই হলে তো M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার প্লাস M3 R3 স্কোয়ার, এভাবে করতে করতে এন সংখ্যক পর্যন্ত, ঠিক আছে। এভাবে আমরা এটাকে সামেশন, মানে এটা কিন্তু কী চিহ্ন, এটা সামেশন চিহ্ন, হ্যাঁ এই সামেশন মানে প্রত্যেকটা সবগুলোর যোগফল M R স্কোয়ার, এভাবে আমরা এইটা পেতে পারি। দেখো এই চ্যাপ্টারে মোটামুটি আমি আজকে যেগুলো দেখিয়েছি, এই চ্যাপ্টারটা ছোট একটা চ্যাপ্টার, বেশি বড় না, তো যা দেখিয়েছি এগুলো শিখলেই তোমাদের আপাতত চলবে, ঠিক আছে। তোমরা এগুলো ভালো করে দেখে রাখবে। আর দেখি আজকে আর বেশি আমি করব না, আগাবো না। আর তোমরা হচ্ছে তোমাদের আমি এর আগেও বলেছি, আবারও বলতেছি যে তোমরা লাইভ ছেড়ে চলে যাও, অনেক সময় লাস্টের দিকে ক্লাস থাকলে লাইভ ছেড়ে চলে যাও, এটা করলে হবে না। কারণ হচ্ছে তোমাদের যেহেতু সায়েন্সের সাবজেক্টগুলোতে হচ্ছে তোমাদের কিন্তু কাউন্ট করা হবে রোল নাম্বার, ঠিক আছে, এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষায় এফেক্টিভ মানে কার্যকর হবে, যে কে কে ক্লাস করতেছো আর কে কে করতেছো না, এটা কিন্তু আমরা কাউন্ট করতেছি, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু ক্লাস না করলে তোমরা কিন্তু হ্যাম্পার হতে পারো। সুতরাং তোমাদের কাছে আমি বলবো যে অবশ্যই তোমরা আর সায়েন্সের সাবজেক্টগুলো ঠিকঠাক মতো ক্লাস করবে, তা না হলে হচ্ছে আমরা বরাবরই কিন্তু যত ক্লাস নিয়েছি আমরা যারা ক্লাসে নিয়মিত উপস্থিত থেকেছো, ক্লাস করেছো, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাটেন্ডেন্সের নাম্বার থাকে, ঠিক আছে। তোমরা হয়তো জেনে থাকবে যে অ্যাটেন্ডেন্সের নাম্বার আছে। সো তোমরা হচ্ছে ক্লাসে লাইভে উপস্থিত থাকবে, ঠিক আছে। ম্যাক্সিমাম সংখ্যক থাকো না, অনেকেই লাস্টের দিকে ক্লাসে তোমরা চলে যাও, এটা করলে হবে না, ঠিক আছে। তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলো আমি থেকেই কাউন্ট করা হবে তোমাদের অ্যাটেন্ডেন্স। সো এটা তোমরা মাথায় রেখো। তো আজকে আর বেশি আমি যাব না, আর কোনো আগাবো না।